4 জেলায় 28 মৃত্যু। রাজশাহী মহানগরে বিকেল থেকে সর্বাত্মক লকডাউন, কোভিড ওয়ার্ডে শয্যা সংকট। ঢাকার পথে চীনের উপহারের 6 লাখ টিকা পৌঁছবে রোববার। গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনা আপোষহীন, বঙ্গবন্ধু কন্যার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ, বললেন ওবায়দুল কাদের। এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিশোর অপরাধের ঝুঁকি বাড়ছে, সামাজিক অসঙ্গতির শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। করোনার হটস্পট রাজশাহীতে 24 ঘন্টায় কোভিড ওয়ার্ডে আরও 15 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ এড়াতে বিকেল 5টা থেকে এক সপ্তাহের জন্য মহানগরে জারি করা হয়েছে সর্বাত্মক লকডাউন। মধ্যরাত থেকে বন্ধ থাকবে সারা দেশের সাথে রেল যোগাযোগ। 24 ঘন্টায় সারা দেশে রেল যোগাযোগ বন্ধ থাকবে। করোনা ডেডিকেটেড হাসপাতালে 5, চাঁপাইনবাবগঞ্জে 6 এবং ঠাকুরগাঁওয়ে মারা গেছে 2 জন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে 24 ঘন্টায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। বিকাল 5টা থেকে এক সপ্তাহের জন্য জারি করা হয়েছে সর্বাত্মক লকডাউন। বিকাল 5টা থেকে পরবর্তী এক সপ্তাহের জন্য 17 তারিখ মধ্যরাত পর্যন্ত আমরা রাজশাহী সিটি কর্পোরেশনে সকল ধরনের দোকানপাট এগুলো বন্ধ থাকবে। শুধু রোগী যে মেডিকেল সার্ভিস, এসেনশিয়াল সার্ভিস এবং পণ্যবাহী যে সমস্ত যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল, গণপরিবহনও বন্ধ থাকবে। রাজশাহীতে শনাক্তের হার বেড়ে 38.34%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 271 শয্যার করোনা ওয়ার্ডে ভর্তি 297 জন। অতিরিক্ত রোগীগুলোকে আমরা অন্যান্য অতিরিক্ত বেড দিয়ে আমরা এদেরকে ম্যানেজ করার চেষ্টা করছি। হয়তো আগামী 1-2 সপ্তাহ আমরা ইনশাল্লাহ ভালোভাবে চিকিৎসা দিতে পারবো, কিন্তু রোগী যদি এভাবে বাড়তে থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কী হবে সেই একটা আমাদের তো আশঙ্কা থেকেই যাচ্ছে। খুলনা 100 শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি 140 জন। 24 ঘন্টায় মারা গেছে 5 জন। চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার কমে 13.59%, তবে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6 জনের। ঠাকুরগাঁয়ে করোনা আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সীমান্তবর্তী অন্যান্য জেলায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা। চিকিৎসা সেবা দিতে হিমশিম চিকিৎসকরা। সাতক্ষীরায় কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। মুদি দোকান ও কাঁচা বাজার সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত খোলা থাকবে। নাটোরে বিশেষ লকডাউন দিয়েও থামানো যাচ্ছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে 20%। কুষ্টিয়ায় সংক্রমণের হার কমে 14.1%। মিরপুর উপজেলার আজমপুর বাজার এলাকায় বৃহস্পতিবার থেকে চলছে 7 দিনের লকডাউন। শেরপুর পৌরসভার সব মহল্লায় কঠোর লকডাউনের সময়সীমা বাড়ল 24 জুন রাত 12টা পর্যন্ত। নওগাঁয় সংক্রমণের হার 21.45%। মাসুম আলিসা, 21 টেলিভিশন। চীনের উপহারে 6 লাখ ডোজ সিনোফার্মের টিকা রোববার ঢাকায় এসে পৌঁছাবে। এই মাঝে বেইজিং এয়ারপোর্টে টিকার প্যাকিং শেষ হয়েছে। ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে যে 6 লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে তার প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এর আগে 12 মে চীন প্রথম দফায় 5 লাখ টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল, পরে চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়। গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনা সবসময় আপোষহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার কারামুক্তি দিবসে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যার যোগ্য নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। রাজধানীতে বিভিন্ন আয়োজনে আওয়ামী লীগ নেতারা বলেন, দিনটি শুধুই কারামুক্তি দিবস নয়, দিনটি বাংলাদেশের গণতন্ত্র মুক্ত দিবসও। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। শেখ হাসিনার কারামুক্তি দিবসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকারি বাসভবনে ব্রিফিং থেকে তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যার রাজনৈতিক সংগ্রামের ইতিহাস।
2007 সালের অন্ধকার সময়ের কথা তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, 16 জুলাই বঙ্গবন্ধু কন্যাকে গ্রেপ্তার করে গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করেছিল অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন অগণতান্ত্রিক অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার। শেখ হাসিনা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ছিলেন বলেই নির্ভীক সেনানীর মতো এগিয়ে চলেছেন বলেও মন্তব্য করেন তিনি। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন মনোভাব নিয়ে জাতীয় রাজনীতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যাত্রা শুরু হয়। জনগণের মুক্তি আন্দোলনে জননেত্রী শেখ হাসিনাকে সহ্য করতে হয়েছে অনেক জেল জুলুম, অত্যাচার, নির্যাতন। এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বক্তৃতায় তিনি বলেন, 11 জুন শেখ হাসিনা মুক্ত হয়েছিলেন বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেল। আজকে জননেত্রী শেখ হাসিনা এই 2008 সালে 11 জুন মুক্তি পেয়েছিলেন বলেই কিন্তু বাংলাদেশ আজকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসাবে বিবেচিত হয়েছে। বিশ্ব রাজনীতিতেও শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। $600 মাথাপিছু আয় নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, আজকে আমাদের $2225 আমাদের উন্নীত হয়েছে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। 1/11-এর অন্ধকার সময় গণতন্ত্র অবরুদ্ধ আন্দোলনের মুখে 2008 সালের 11 জুন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় ফখরুদ্দিনের অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে মুক্তি দিয়ে নির্বাচনের পথে হাঁটতে হয় সরকারকে। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। বঙ্গবন্ধুর কন্যার কারা মুক্তির দিনটি অন্ধকার থেকে আলোয় ফেরার দিন। বাকিটা জানাচ্ছেন দীপু সারওয়ার। 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারি করে অন্তর্বর্তীকালীন সরকারের নামে ক্ষমতায় থাকা অসাংবিধানিক সরকার। ঘরবন্দি রাজনীতি, রাজনীতিকদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। শুরু হয় আওয়ামী লীগ ও শেখ হাসিনার গণমুখী রাজনীতি ধ্বংস করার ষড়যন্ত্র। এরই ধারাবাহিকতায় 2007 সালের 16 জুলাই ভোরে ধানমন্ডির সুধা সদন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার। গ্রেপ্তার করে প্রথমে তাকে ঢাকা মহানগর আদালতে নেওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে আটক রাখা হয় বঙ্গবন্ধু কন্যাকে। শেখ হাসিনাকে কারাগারে আটকে রাখার ষড়যন্ত্র মেনে নেয়নি দেশবাসী। নির্যাতনে দমনের অপচেষ্টায় কাজ হয়নি। জোরালো হতে থাকে শেখ হাসিনার মুক্তির দাবি। এক পর্যায়ে কারা অভ্যন্তরে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। এ খবর ছড়িয়ে পড়লে আন্দোলন নতুন মাত্রা পায়। আন্দোলনে ভীত হয়ে 11 মাস পর 2008 সালের 11 জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত সরকার। শেষ পর্যন্ত তার পক্ষে যে গণজোয়ার গড়ে উঠেছিল, তার ফলেই তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল 11 সরকার, এবং যে সরকারটিকে আমি অবৈধ বলেছি আগাগোড়া। সংবিধানে এমন সরকারের কোনো ধারা নেই। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে কার্যত অন্তর্বর্তীকালীন সরকারের আবরণে থাকা স্বৈর শাসকদের পতনের সুর বেজে ওঠে। নির্বাচন দিতে বাধ্য হয় তারা। 2008 সালের 29 ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। দীপু সারওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। 15 মাসের বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিশোর অপরাধের ঝুঁকি বাড়ছে। শিশু কিশোরদের মনে বাসা বেঁধেছে বিষণ্ণতা। এই অবস্থা চলতে থাকলে বাল্যবিবাহ সহ সামাজিক নানা অসঙ্গতি দেখা যাবে। বিভিন্ন সংস্থার গবেষণাও সেই ইঙ্গিতই দিচ্ছে। সংকট সমাধানে এখন পরিকল্পনা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শিক্ষা নিয়ে সাইদুল ইসলামের 5 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। করোনাকালে স্কুল কলেজ বন্ধ হওয়ার বেশ কিছুদিন পর সংসদ টিভিতে ক্লাস শুরু হয়। কিছু প্রতিষ্ঠান অনলাইনেও ক্লাস চালু করে। তবে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ না থাকায় 68% শিক্ষার্থী সেবা বঞ্চিত বলে উঠে আসে গণসাক্ষরতা অভিযানের জরিপে।
সম্প্রতি এডুকেশন ওয়াচের প্রতিবেদন বলছে প্রাথমিকের 38% শিক্ষক মনে করেন বিদ্যালয় খুললেও শিক্ষার্থীর সংখ্যা কমবে, ঝরে পড়ার হার বাড়বে এবং 8.7% শিক্ষার্থী শিশুশ্রমে বাধ্য হবে। করোনাকালে যারা কাজে যুক্ত হয়েছেন তাদের বেশিরভাগই আর স্কুলে ফিরবে না। 2019 সালে প্রাথমিকে ঝরে পড়ার হার ছিল 17.9% আর মাধ্যমিকে হার ছিল 37.62%। ব্র্যাক, ইউএন উইমেন এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটির যৌথ গবেষণার ফলাফল বলছে করোনাকালে 77% কনের বয়স 18 বছরের নিচে। বাল্যবিবাহের হার বেড়েছে 26%। 2020 সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 7 মাসে 13,886টি বাল্য বিবাহ হয়েছে। বাড়ছে কিশোর অপরাধ। সম্প্রতি ঢাকা ও কয়েকটি বিভাগীয় শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। এ নিয়ে চিন্তিত অভিভাবকরা। করোনাকালে কম আয়ের মানুষগুলো এমনিতেই বিপাকে, বাধ্য হয়ে সন্তানদের কাজে দিয়েছেন। প্রথমত সামাজিক নিরাপত্তার কারণে, দ্বিতীয়ত হচ্ছে খাওয়াতে পড়াতে পারছে না, আয় কমে গেছে, অমুক হয়ে গেছে। তবু যদি বিয়ে দিয়ে মেয়েটাকে অন্যত্র পাত্রস্থ করা যায় তাহলে একটা খোরাকি কমে গেল। সেই সাথে চুরি চামারি বেড়ে গেছে। এই আশেপাশের থেকে তারা সন্ধ্যা হলে হাইজ্যাক করে। অন্যদিকে দেখছি যাদের বাবার অবৈধ পয়সা আছে, হোকা খাচ্ছে, তারপর সীসা খাচ্ছে। এগুলো তো একটা ভয়াবহ অবস্থায়। অভিভাবকরা জানান অনলাইনে ক্লাস থাকায় মোবাইলে আসক্তি বাড়ছে। বিভিন্ন গবেষণা বলছে দ্রুত ক্লাসে ফিরতে চায় 75% শিক্ষার্থী, 82% শিক্ষকও স্কুল খুলে দেওয়ার পক্ষে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ফের বেড়েছে চাল ও ভোজ্য তেলের দাম, স্বস্তি নেই সবজির বাজারে। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাবার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশে বিশিষ্ট চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বেগম জিয়াকে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। করোনা থেকে সেরে উঠলেও তার কিডনি ও হার্টের সমস্যা রয়েছে বলে জানান তিনি। বলেন, চিকিৎসকদের মতে তার দেশে আর উন্নত চিকিৎসা সম্ভব নয়। যে বাংলাদেশের যে আমাদের যে হাসপাতালগুলো আছে, যে অ্যাডভান্স সেন্টারগুলো আছে, এগুলো যথেষ্ট নয় তার এই ট্রিটমেন্টের জন্য। ইটস নট এনাফ ফর হার ট্রিটমেন্ট। এবং তাদেরকে অ্যাডভান্স, তারা বারবার বলছেন যে তার যেটা দরকার, তার বয়স, তার অসুখগুলোর নিয়ে তার আসলে একটু আরও ফার্দার অ্যাডভান্স সেন্টারে যাওয়াটা তার খুব জরুরি ফর হার ট্রিটমেন্ট। আমরা সেটা বারবার বলেছি, সেটাই বলছি। এক সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে চাল ও ভোজ্য তেলের দাম। প্রকারভেদে কেজিতে চালের দর বেড়েছে 2 টাকা, লিটারে 5 থেকে 7 টাকা বেড়ে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 148 টাকায়। সবজির বাজারেও স্বস্তি নেই। সাইদুল ইসলামের রিপোর্ট। নতুন চাল আসার পর কিছুটা কমেছিল দর, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে ফের চড়া চালের বাজার। প্রকারভেদে কেজিতে বেড়েছে 2 টাকা। চালের ডিলার যারা, তারা বলতে যে চালের দামটা একটু বাড়তি আছে, হয়তো 1 টাকা, কখনো কখনো পরের দিনে বলছে যে 2 টাকা বাড়ছে, মানে প্রতি কেজিতে 1 টাকা, 100 কেজিতে 200 টাকা। আর এক দফা বেড়েছে ভোজ্য তেলের দাম। 1 লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে 148 টাকায়। কিন্তু বর্তমানে যে রেটটা আসছে সেটা একটু বাড়তি আসছে, 148 টাকা হইতে পারে বা 47 টাকা হইতে পারে, এরকম। স্বস্তি নেই সবজির বাজারেও। প্রায় সব ধরনের সবজির দাম চড়া। বিক্রেতাদের দাবি সরবরাহ কম, তাই দাম বেশি। কম কারণ মাল আসে কম। গাজর বর্তমানে 100 টাকা কেজি বেচতে আছে, আর টমেটো 70-60 বেচতে আছে বর্তমানে। আর করলার দামটা একটু বেড়েছে। বাড়তি দামে অসন্তুষ্ট ক্রেতারা। সবকিছু দাম, একটা দামও কমায় না ওরা, এটাই অসঙ্গতি। শাকের আটি মনে করেন 20 টাকা বেশি, কাঁচা তরকারিটা 20 টাকা বেশি, সব কিছুই বেশি নেই। ইলিশের বাজার বাড়তি হলেও অন্যান্য মাছ বিক্রি হচ্ছে আগের দামে। 1400 টাকা, 1350 টাকা কেজি কি হোলসেল কিনে আনতে হচ্ছে, আমাদের 1500 টাকা কেজি বেচতে হয়। রুই কাতলা এখন বর্তমানে কিছুটা রেট কমতি, 300 টাকা কেজি, 350 টাকা কেজি, সময়তে 280 টাকা কেজি বিক্রি হয়। গরু ও খাসির মাংস এবং মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। প্রতিটা গরুতে
7-8 হাজার টাকা বেশিও নিচ্ছে। আমাদের মনে করেন যে ব্যবসার অবস্থা ভালো না, লাভও হচ্ছে না ঠিক মতন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে আবার প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারের শিক্ষা প্রতিষ্ঠান দখল করে সেনা ক্যাম্প, কোটিরও বেশি শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে শঙ্কা। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। এবার আন্তর্জাতিক খবর। মিয়ানমারের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান দখল করে বানানো হয়েছে সামরিক ক্যাম্প। আন্দোলন দমাতে 6 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে জান্তা বাহিনী, জানিয়েছে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। বলেছে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর 1 কোটির বেশি শিক্ষার্থীর নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। জ্বলছে মিয়ানমার। নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা সামরিক জান্তার হাত থেকে নিস্তার মিলছে না শিক্ষা প্রতিষ্ঠানেরও। দখল করে তা ক্যাম্প হিসাবে ব্যবহার করা হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, মে মাস পর্যন্ত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। পাশাপাশি হ্যান্ড গ্রেনেডের মতো বিস্ফোরক নিক্ষেপে হতাহত হয়েছেন বহু শিক্ষক শিক্ষার্থী। আর 6 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান দখল করে মিয়ানমার সামরিক বাহিনী ক্যাম্প করায় ব্যাহত হচ্ছে শিক্ষা প্রদান কার্যক্রম। অনিশ্চিত হয়ে পড়েছে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ। করোনা মহামারীতে এমনিতেই নাজেহাল মিয়ানমার। রাজনৈতিক কলহ এবং সামরিক বাহিনীর বর্বরতায় প্রায় 1 কোটি 20 লাখ শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে। ঝুঁকিতে রয়েছে শিশুদের মানসিক স্বাস্থ্য। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 4 জেলায় আরও 28 মৃত্যু। রাজশাহী মহানগরে বিকেল থেকে সর্বাত্মক লকডাউন, কোভিড ওয়ার্ডে শয্যা সংকট। ঢাকার পথে চীনের উপহারের 6 লাখ টিকা পৌঁছবে রোববার। শেখ হাসিনা গণতন্ত্র রক্ষায় আপোষহীন, নেতৃত্বের গুণে বিশ্বসভায় প্রতিষ্ঠিত বলছে আওয়ামী লীগ। এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিশোর অপরাধের ঝুঁকি বাড়ছে, সামাজিক অসঙ্গতির শঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন, facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।